প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে জানাই আজকের ক্লাসে স্বাগত। আমরা আলোচনা করছিলাম ক্রিয়াপদ নিয়ে। তোমরা নিশ্চয়ই আগের ক্লাসটি দেখেছো। আগের ক্লাসে আমরা ক্রিয়াপদের প্রথম পর্ব আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ক্রিয়াপদের শেষ পর্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা প্রথম ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম ক্রিয়াপদের, সেগুলো বুঝতে পেরেছ এবং আজকের ক্লাসটিতে তোমরা সাথে থাকবে এবং পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। দেখলে আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা উপকৃত হলেই আমাদের সার্থকতা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আমাদের আজকের আলোচনায় যাই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ক্রিয়াপদের শ্রেণীবিন্যাস করতে পারবে, বিভিন্ন প্রকার ক্রিয়াপদ চিনতে পারবে, বাক্যে ক্রিয়াপদের ব্যবহার করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের আজকের পাঠের শিক্ষণফল। আমরা যাব আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা আমাদের ক্রিয়াপদ এর শ্রেণীবিন্যাসটা জেনে নিব। তোমরা নিশ্চয়ই খাতা ও কলম নিয়ে বসেছ। তোমরা প্রয়োজনীয় তথ্যগুলো খাতায় নোট করে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়াপদ কয় ভাগে বিভক্ত তোমরা কি বলতে পারবে? আশা করি তোমরা সঠিক উত্তরটা জানো এবং তোমরা লিখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখে নিই আমাদের ক্রিয়াপদ কয় ভাগে বিভক্ত। ১. সমাপিকা ক্রিয়া। ২. অসমাপিকা ক্রিয়া। ৩. সকর্মক ক্রিয়া। ৪. অকর্মক ক্রিয়া। ৫. দ্বিকর্মক ক্রিয়া। ৬. প্রযোজক ক্রিয়া। ৭. যৌগিক ক্রিয়া। ৮. মিশ্র ক্রিয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ৮ ধরনের ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। এই ৮ ধরনের ক্রিয়াপদ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আলোচনা করব সমাপিকা ক্রিয়া নিয়ে। চলো আমরা জানার চেষ্টা করি সমাপিকা ক্রিয়া কি। সমাপিকা ক্রিয়া কাকে বলে? তোমরা কি বলতে পারবে সমাপিকা ক্রিয়া কাকে বলে? চেষ্টা করে দেখো তো বলতে পারো কিনা। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তরটি বলেছ। তো চলো আমরা মিলিয়ে নিই আমাদের এই সমাপিকা ক্রিয়া কাকে বলে। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের কাজের সমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলে। আমরা কি সংজ্ঞাটি খেয়াল করেছি প্রিয় শিক্ষার্থী? বলেছে যে ক্রিয়াপদ দ্বারা একটি বাক্যের কাজের সমাপ্তি ঘটবে। সমাপিকা মানে সমাপ্তি, এখানে সমাপ্তি ঘটবে কার? কাজের। একটি বাক্যের কাজের সমাপ্তি ঘটবে। তোমরা একটি কথা জানো নিশ্চয়ই যে একটি বাক্যের যে উপাদানটি ছাড়া আসলে একটি বাক্য হতে পারে না সেটি হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া বাক্য হতে পারে না, কারণ আমরা প্রতিটি কথাই ক্রিয়াপদ দ্বারা প্রকাশ করি। তো যে ক্রিয়াপদটা কাজের সমাপ্তি ঘটাবে সেটাকে আমরা বলেছি সমাপিকা ক্রিয়া। তো খেয়াল করব আমরা কিছু উদাহরণ সমাপিকা ক্রিয়ার। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে আসছে। ছবিটাতে কি হচ্ছে বা কি ঘটছে তোমরা নিশ্চয়ই আইডিয়া করতে পারছো। তোমরা বলতে পারবে এখানে কি বলা হচ্ছে? এই ছবিটা সম্পর্কে যদি আমরা একটা বাক্য গঠন করি তাহলে কি বলতে পারি? আমরা বলতে পারি এরকম যে ছেলেরা মাঠে ফুটবল খেলছে। ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তো এই বাক্যটির মধ্যে কাজ করা বুঝিয়েছে কোনটি দ্বারা? খেলে দ্বারা। তো এই যে খেলে শব্দটি যদি না থাকতো, এখানে খেলে পদটি যদি এখানে না থাকতো তাহলে কি হতো? ছেলেরা মাঠে ফুটবল। বলতো যদি এরকম বলতো ছেলেরা মাঠে ফুটবল, তাহলে কি তোমরা বাক্যের কাজের সমাপ্তি ঘটতে দেখতে? নিশ্চয়ই না। তখন তোমরা বলতে
যেটার তো কোনো অর্থই বোঝা যাচ্ছে না, কি করছে ছেলেরা মাঠে বোঝা যাচ্ছে না। ছেলেরা তো মাঠে দৌড়াদৌড়ি করতে পারে, ফুটবল খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, বিভিন্ন রকমের খেলা খেলতে পারে, অথবা তারা আড্ডাও দিতে পারে। তাহলে এখানে খেলে কথাটি দ্বারা এই বাক্যটির কাজের সমাপ্তি ঘটেছে বলেই এই খেলে হলো এখানে সমাপিকা ক্রিয়া। আমরা আরেকটি ছবি দেখব প্রিয় শিক্ষার্থী। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই স্ক্রিনে একটা ছবি এসেছে। বলতে পারো এই 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 ছবিটি দিয়ে একটা বাক্য গঠন করতে পারবে? চেষ্টা করে দেখো তো। তোমরা নিশ্চয়ই বাক্য গঠন করতে পেরেছ। আমরা দেখে নেব। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। খেয়াল করে দেখবে এখানেও একটি কাজ হচ্ছে, বাক্যটিতেও একটি কাজ হচ্ছে। কি? পড়াচ্ছেন। এই যে পড়াচ্ছেন কথাটি দ্বারা শিক্ষক কি করেন তা পরিষ্কারভাবে বোঝা যায়। তাই এই পড়াচ্ছেন এখানে হচ্ছে একটি ক্রিয়াপদ, কারণ এই পড়ানো হচ্ছে একটা কাজ। তাহলে যে পদটি দ্বারা বাক্যের কাজের সমাপ্তি ঘটে সেটিকে আমরা বলেছি সমাপিকা ক্রিয়াপদ। নিশ্চয়ই তোমরা সমাপিকা ক্রিয়াপদ বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা এরপরের অংশে যাই। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? তোমরা কি বলতে পারবে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? তোমরা যদি সমাপিকা ক্রিয়ায় মনোযোগ দিয়ে শুনে থাকো তাহলে নিশ্চয়ই অসমাপিকা ক্রিয়ার সংজ্ঞা তোমরা বলতে পারবে। তো তোমরা নিশ্চয়ই সঠিক উত্তরটি বলেছ। তো আমরা দেখব অসমাপিকা ক্রিয়া কাকে বলে। খেয়াল করবে সমাপিকা ক্রিয়ার বিপরীত হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ওখানে একটি কাজের সমাপ্তি ঘটায় আর এখানে কাজের সমাপ্তি ঘটায় না, এখানে অসমাপিকা। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের কাজের পরিসমাপ্তি ঘটে না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দেখব। প্রভাতে সূর্য উঠলে, তারপরে আমি বাজারে গিয়ে, বেলা গান গাইতে। খেয়াল করবে এইখানে তিনটি বাক্য আছে, তিনটি বাক্যের মধ্যে কিন্তু তিনটি ক্রিয়াপদ আছে, কিন্তু এই তিনটি ক্রিয়াপদ বাক্যের কাজের কি সমাপ্তি ঘটাতে পেরেছে? খেয়াল করে দেখো তো। প্রভাতে সূর্য উঠলে, তো উঠলে কি হবে? আরো কিছু শোনার একটা ইচ্ছে থাকে না? বাক্যটার একটা অর্থ পরিপূর্ণতা পাচ্ছে বলে মনে হয় না, অপূর্ণ রয়ে যায়। এই যে পরিসমাপ্তি ঘটাতে পারলো না উঠলে ক্রিয়াপদটি, তাই এটি হলো একটি অসমাপিকা ক্রিয়া। গিয়ে, আমি বাজারে গিয়ে কি করব? অনেক কিছুই তো করতে পারি। এই যে গিয়ে কথাটি দ্বারাও বাক্যের এই বাক্যটির কাজের পরিসমাপ্তি ঘটায় নি, কিন্তু এটা একটা ক্রিয়াপদ। গাইতে, বেলা গান গাইতে। তো গান গাইতে কি করলো? গান গাইতে গাইতে কি বাড়ি চলে গেল, না গান গাইতে গাইতে নাচলো? কিছুই আমরা বুঝি না। তো অথবা গান গাইতে জানে কি জানে না সেটাও আমরা বুঝতে পারছি না। এই যে এভাবে এই ক্রিয়াপদগুলো দ্বারা বাক্যের কাজের সমাপ্তি ঘটছে না বলেই এই ক্রিয়াপদগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তো আমরা দেখি এই তিনটি বাক্যের মধ্যে, দেখো প্রথম বাক্যে প্রভাতে সূর্য উঠলে এরপরে যদি অন্ধকার দূর হয় বলি তাহলে বাক্যটির কাজের সমাপ্তি ঘটে দূর হয়। এখানে দূর হয় হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, কারণ দূর হয় দ্বারা কাজটি সমাপ্তি বুঝিয়েছে। আবার আমি বাজারে গিয়ে কলম কিনবই, কিনবো কথাটি দ্বারা কাজের সমাপ্তি ঘটিয়েছে। আবার বেলা গান গাইতে জানে, জানে কথাটি দ্বারা বেলা গান গাইতে পারে, জানে সেটি স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। তাই এখানে জানে, কিনবো এবং দূর হয় সেগুলো হলো সমাপিকা ক্রিয়া, আর উঠলে গিয়ে গাইতে এগুলো হলো অসমাপিকা ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অসমাপিকা ক্রিয়া। আমরা এবার আলোচনা করব সকর্মক ক্রিয়া কাকে বলি। সকর্মক শব্দটি খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে সকর্মক, কর্ম। তোমরা নিশ্চয়ই কর্ম বা অবজেক্ট কথাটি শুনেছ। তো খেয়াল করবে এখানে দেখো যে ক্রিয়াপদের কর্ম বা অবজেক্ট থাকে, ইংলিশে অবজেক্ট, বাংলায় হলো কর্ম। তো যে ক্রিয়াপদের কর্ম থাকবে বা অবজেক্ট থাকবে তাকেই সকর্মক ক্রিয়া বলে। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো ছবিটি দিয়ে একটা বাক্য গঠন করলে কি হতে পারে দেখো তো। একটি ছেলে কি করে? বই পড়ে, নিশ্চয়ই ঠিক না? খেয়াল করে তো, তমাল বই পড়ে। তো এখানে তমাল কি করে? পড়ে। পড়ে হচ্ছে তো ক্রিয়া, ক্রিয়াপদ। এখন কি পড়ে তমাল?
বই পড়ে। কি দ্বারা যদি আমি প্রশ্ন করি তাহলে তোমরা নিশ্চয়ই উত্তর দিয়ে দিবে বই পড়ে। তাহলে বইটা হলো একটা কর্ম বা অবজেক্ট। তাহলে এই বইটা কার অবজেক্ট? কোন ক্রিয়াপদের অবজেক্ট? এই যে পরে ক্রিয়াপদের অবজেক্ট। যে পরে ক্রিয়াপদের একটা কর্ম আছে, অবজেক্ট আছে, তাই এই পরেটা হলো একটা সকর্মক ক্রিয়া, কারণ তার একটা কর্ম রয়েছে। আরেকটা ছবি দেখবো আমরা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি করছে? একজন লোক মাছ ধরছে, ঠিক না? তাহলে এটা দ্বারা আমরা একটা বাক্য দেখি, লোকটি নদীতে মাছ ধরে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় লোকটি কি ধরে, তুমি নিশ্চয়ই উত্তর দিবে মাছ ধরে। তাহলে ধরেটা হলো ক্রিয়াপদ। এখন এই ধরে পদ ক্রিয়াপদটির সাথে যুক্ত রয়েছে একটি কর্ম, সেটা হলো মাছ। আমি যদি প্রশ্ন করি কি ধরে, তোমরা উত্তর দিবে নিশ্চয়ই মাছ ধরে। তাহলে মাছটা হলো ধরে ক্রিয়াপদের একটি কর্ম। মাছটা হলো এই ধরে ক্রিয়াপদের একটি কর্ম। তাই এখানে ধরে একটি কর্মযুক্ত ক্রিয়াপদ বলে এটাকে বলা হয়েছে সকর্মক ক্রিয়াপদ। মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, যে ক্রিয়াপদের সাথে একটা কর্ম থাকবে বা অবজেক্ট থাকবে তাকেই সকর্মক ক্রিয়াপদ বলে। তোমরা নিশ্চয়ই সকর্মক ক্রিয়াপদ বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী। মনে রাখবো আমরা এখানে আরেকটা জিনিস, যে কি এবং কাকে দ্বারা প্রশ্নের উত্তরই কর্মপদ হবে। আমি যদি বলি সে কি পড়ে, তাহলে উত্তর হবে বই পড়ে। আমি যদি বলি সে কাকে বইটি দিল, তুমি নিশ্চয়ই বলবে তাকে বইটি দিল। এই যে কাকে প্রশ্ন করার পরেও যে উত্তরটা এসেছে সেটাও কিন্তু আমাদের কি হবে? কর্মপদ হবে। তাই যেই ক্রিয়ার কর্ম থাকবে সেটাই হবে সকর্মক ক্রিয়া। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চলো আমরা পরের অংশে যাই। আমরা এবার জানবো অকর্মক ক্রিয়া। ঠিক সকর্মকের বিপরীত হচ্ছে অকর্মক। আমরা সংজ্ঞাটা দেখব, যে ক্রিয়াপদের কর্ম বা অবজেক্ট থাকে না। আগেরটাতে আমরা বলেছি ক্রিয়ার কর্ম থাকবে, তাইলে সকর্মক। এটাতে আমরা বলেছি কর্ম থাকে না, মানে অবজেক্ট থাকে না, তাই হলো অকর্মক। আমরা উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওখানে বলেছিলাম তমাল বই পড়ে, এখানে বলেছি তমাল পড়ে। তাহলে পরে দেখো, পরে কথার এখানে কোনো কর্ম নাই, পরের আগে কি পরে বোঝা যায় না। এখানে প্রশ্ন করে দেখো তো কি পরে, এখানে কিন্তু বই নাই, তাই এখানে এটা পরেটা হচ্ছে অকর্মক। পাখিটি আকাশে উড়ে, তাহলে উড়ে, উড়ে ক্রিয়াপদের কোনো কি নেই, এখানে কর্ম নেই, তাই উড়ে একটা অকর্মক ক্রিয়া। আবার ফাইরুজ হাসে, এই হাসার হচ্ছে ক্রিয়াপদ, কিন্তু এখানে কোনো কর্মপদ নেই, তাই এই পরে উড়ে হাসে এগুলো এখানে আবার অকর্মক ক্রিয়া। একটি ক্রিয়াপদ সকর্মক হতে পারে, অকর্মক হতে পারে। কর্ম থাকলে সকর্মক, কর্ম না থাকলে অকর্মক ক্রিয়া হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো অকর্মক ক্রিয়া কাকে বলে, এবং উদাহরণগুলোর মাধ্যমে তোমরা নিশ্চয়ই বুঝেছ। আমরা এর পরের অংশে যাব। আমরা এবার আলোচনা করব দ্বিকর্মক ক্রিয়া কাকে বলে। খেয়াল করবে, কর্ম, কর্মক, হ্যাঁ, যে ক্রিয়ার কর্ম থাকে কর্মক। এখন কি কর্ম থাকবে? দ্বিকর্ম, দুটি কর্ম থাকবে। দ্বি মানে দুই, দুইটি কর্ম থাকলে দ্বিকর্মক ক্রিয়া। তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিই। যে ক্রিয়াপদের দুটি কর্ম বা অবজেক্ট থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। তো আমরা দুটি কর্ম কিভাবে থাকে আমরা দেখব উদাহরণের মাধ্যমে। একটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে একটা মেয়েকে কি দিচ্ছে? ফুল দিচ্ছে, নাকি? বাক্যটা আমরা দেখে নিই। ছেলেটি মেয়েটিকে একগুচ্ছ ফুল দিচ্ছে। তোমাকে আমরা বলেছিলাম সকর্মক হওয়ার শর্ত কি, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে আমরা যদি এখানে কি দ্বারা প্রশ্ন করি, ছেলেটি মেয়েটিকে কি দিচ্ছে, তোমরা নিশ্চয়ই উত্তর দিবে একগুচ্ছ ফুল। তাহলে এখানে একগুচ্ছ ফুল হচ্ছে আমার একটি কর্ম। আবার কাকে দ্বারা যদি প্রশ্ন করি, আমরা বলেছিলাম সকর্মক ক্রিয়ার ক্রিয়ার ক্ষেত্রে চিহ্নিত করার সময় আমরা কে এবং কি এবং কাকে দ্বারা প্রশ্ন করব। আমি এখানে প্রশ্ন করে যদি করি কাকে দিচ্ছে, ছেলেটি কাকে একগুচ্ছ ফুল দিচ্ছে, তাহলে উত্তর হবে মেয়েটিকে। তাহলে মেয়েটিও এখানে অবজেক্ট বা কর্ম। তাহলে এখানে কয়টা কর্ম পাওয়া গেল? একটা হলো একগুচ্ছ ফুল, আর একটা হলো মেয়েটিকে। তাহলে দুইটা পাওয়া গেল না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাই এখানে দুটি ক্রিয়াপদ আছে বলে এটাকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া। আমরা আরেকটা ছবি দেখব, দেখতে পাচ্ছি একজন আরেকজনকে দিচ্ছে, একজন আরেকজনকে দিচ্ছে, কি দিচ্ছে? টাকা দিচ্ছে। আমরা বাক্যটা দেখি, সে তাকে 100 টাকা ধার দিচ্ছে। তাহলে কি দিচ্ছে প্রশ্ন করলে? টাকা। কাকে দিচ্ছে প্রশ্ন করলে?
তাকে, এই যে দুটি কর্ম পাওয়া গেল এখানে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার কারণে আমরা দুইটা কর্ম পেয়ে গেলাম। এই যে দেওয়া কাজটার এখানে দুইটা কর্ম রয়েছে, এখানে দিচ্ছে কাজটার দুটি কর্ম রয়েছে। এই দিচ্ছে কাজের দুটি কর্ম রয়েছে বলে এই দিচ্ছেকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া, কারণ ওই ক্রিয়াটির দুটি কর্ম রয়েছে। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে ক্রিয়াপদে পদের দুটি কর্ম থাকবে সেটিকে আমরা বলছি দ্বিকর্মক ক্রিয়া। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস মনে রাখবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটি মুখ্য বা প্রধান কর্ম। এখানে দুটি কর্ম থাকবে, একটি হচ্ছে ব্যক্তিবাচক আর একটা হচ্ছে বস্তুবাচক। খেয়াল করো, এখানে একগুচ্ছ ফুল বস্তুবাচক, এখানে টাকা বস্তুবাচক। ব্যক্তিবাচক কোনটি? এখানে মেয়েটিকে, এখানে তাকে। এই তাকে মেয়েটিকে এটা হলো ব্যক্তিবাচক, আর একগুচ্ছ ফুল আর টাকা হলো বস্তুবাচক। তো এই বস্তুবাচক কর্মপদটি হবে প্রধান বা মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক পদটি হবে গৌণ কর্ম। যদি পরীক্ষা আসে ছেলেটি মেয়েটিকে একগুচ্ছ ফুল দিচ্ছে, মেয়েটিকে কোন কর্ম, তো নিশ্চয়ই তোমরা গৌণ কর্ম দিবে। আর যদি আসে এখানে একগুচ্ছ ফুল কোন কর্ম, তোমরা দিবে মুখ্য কর্ম। আবার এমনও হতে পারে যে ছেলেটি মেয়েটিকে একগুচ্ছ ফুল দিচ্ছে, এক্ষেত্রে একগুচ্ছ ফুল কোন ধরনের কর্ম? মুখ্য কর্ম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই দ্বিকর্মক ক্রিয়া বুঝতে পেরেছ। আমরা যাব এর পরের অংশে। প্রযোজক ক্রিয়া গুরুত্বপূর্ণ একটি ক্রিয়াপদ, আমরা এখন যেটি নিয়ে আলোচনা করছি। পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ, তোমরা খেয়াল করবে। প্রযোজক ক্রিয়া আমরা সংজ্ঞাটা দেখে নিব। যে ক্রিয়া একজনের প্রযোজনা বা পরিচালনায় অন্যের দ্বারা সম্পন্ন হয় সে ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। খেয়াল করবো আরেকবার, যে ক্রিয়া একজনের প্রযোজনা বা পরিচালনায় অন্যের দ্বারা সম্পন্ন হয় সে ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। আমরা কি বুঝতে পেরেছি? আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দেখলে তোমরা বুঝে যাবে। খেয়াল করো, কি দেখতে পাচ্ছ ছবিতে? এখানে মা শিশুকে, মায়ের কোলে একটা শিশু আছে, তো মা শিশুকে কি করছে? চাঁদ দেখাচ্ছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে দেখো সাপুরে সাপ খেলাচ্ছে। এখানে দেখো শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। এখানে আমরা উদাহরণগুলো খেয়াল করবো। আবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, মা প্রযোজক কর্তা, শিশুকে প্রযোজ্য কর্তা। ক্রিয়াটা কি? প্রযোজক ক্রিয়া হলো দেখায়। খেয়াল করবে, একজনের, আমরা সংজ্ঞায় বলেছি, একজনের প্রযোজনায় আরেকজন যখন কাজটা করে তখন তাকে প্রযোজক ক্রিয়া বলে। দেখায় কে বলতো প্রিয় শিক্ষার্থী? কে দেখায়? মা দেখায়। তাহলে এখানে প্রযোজনাটা করতেছে কে? মা। দেখেটাকে বলতো? চারটা শিশুটা দেখে। এই শিশু চারটা দেখছে। মা শিশুটাকে চাঁদ দেখাচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এই যে দেখানো কাজটা হচ্ছে মার দ্বারা, কিন্তু দেখা কাজটা হচ্ছে শিশুর দ্বারা। তাহলে মার প্রযোজনায় শিশু চারটাকে দেখছে। এই যে একজনের প্রযোজনায় বা পরিচালনায় আরেকজন কাজটা করছে বুঝায়, সেইটাকে বলে কি ক্রিয়া? প্রযোজক ক্রিয়া। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রযোজক ক্রিয়া। পরীক্ষা আসলো মা শিশুকে চাঁদ দেখায়, এখানে দেখায় কোন ক্রিয়ার উদাহরণ? তোমরা নিশ্চয়ই বলতে পারবে প্রযোজক ক্রিয়ার। কারণ কি? কারণ দেখায় মা, দেখে কে? শিশু। কারণ মায়ের নির্দেশনায় শিশু কাজটা করে। এই ধরনের বাক্য কাজগুলো হলো প্রযোজক ক্রিয়ার উদাহরণ। আমরা আরেকটা দেখবো, সাপুরে সাপ খেলায়। এখানে সাপ নিয়ে সাপুরে খেলায়। তাহলে সাপুরের নির্দেশনায় সাপটা খেলে। সাপুরের নির্দেশনায় কে খেলে? সাপ খেলে। তাহলে সাপুরে হলো প্রযোজক কর্তা, সাপ হলো প্রযোজ্য কর্তা, আর খেলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। এই খেলায় কাজটা কার দ্বারা হচ্ছে? সাপুরের দ্বারা হচ্ছে, কিন্তু খেলছে কে? সাপ নিজে। তাই এখানে খেলায় হলো সাপুরের প্রযোজনায় সংঘটিত একটি কাজ, তাই খেলায় হলো একটি প্রযোজক ক্রিয়া। তো আমরা আরেকটি উদাহরণ দেখব। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, পড়ায়। তাহলে পড়ে কি? ছাত্র। পড়ায় কি? শিক্ষক। তাহলে শিক্ষকের নির্দেশনায় শিক্ষার্থী পড়ে। এই যে একজনের পরিচালনা আরেকজন কাজটা করে, সেই কাজটাকে আমরা বলেছি কি? প্রযোজক ক্রিয়া। তাহলে পড়ায় হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া, কারণ এটা শিক্ষকের নির্দেশনায় হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা
বুঝতে পেরেছ প্রযোজক ক্রিয়া কি? মনে রাখবো, একজনের নির্দেশনায় আরেকজন কাজটা করবে, সেটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে নির্দেশনা দেয় সে হচ্ছে প্রযোজক, যা নির্দেশনা অনুযায়ী যে কাজ করে সে হলো প্রযোজ্য, আর ক্রিয়াটা হবে প্রযোজক ক্রিয়া। খেয়াল করবো আমরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এর পরের অংশে যাই। যৌগিক ক্রিয়া কাকে বলে? যৌগিক ক্রিয়া একটি অসমাপিকা ক্রিয়া। খেয়াল করবো এখানে একটা বিষয়, একটি অসমাপিকা ক্রিয়া ও একটি সমাপিকা ক্রিয়া, দুইটা ক্রিয়া থাকবে। যৌগিক ক্রিয়াতে কয়টা ক্রিয়া থাকবে? দুটি ক্রিয়া থাকবে। একটি হলো অসমাপিকা, আরেকটি হলো সমাপিকা। একটি অসমাপিকা আরেকটি সমাপিকা ক্রিয়া একত্রে একটি বিশেষ অর্থ প্রকাশ করবে, একটি বিশেষ কাজ করা বোঝাবে। এই ধরনের ক্রিয়াপদকে বলা হয় যৌগিক ক্রিয়া। চলো আমরা দেখে নিই উদাহরণ। যৌগিক ক্রিয়ার উদাহরণ যে অর্থে ব্যবহৃত হয়েছে এটা দেখাবো আমরা, আর উদাহরণ দিব। খেয়াল করবে, তাগিদ দেয়া অর্থে। তাগিদ দেয়া অর্থে যৌগিক ক্রিয়া। ঘটনাটা শুনে রাখ। দেখো, এই যে শুনে রাখ, তাহলে এই যে শুনে হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, আর রাখ হচ্ছে এখানে, রাখটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে দেখো, একটি অসমাপিকা একটি সমাপিকা ক্রিয়া মিলে যখন একটা বিশেষ কাজ করা বোঝায় সেটাকে বলে আমরা যৌগিক ক্রিয়া। আমরা কি বুঝতে পারছি? এই শুনেটা যে শুনে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এ লে তে যুক্ত থাকবে, যেই ক্রিয়াপদগুলোর শেষে এ লে তে, যেমন এখানে শুনে এ আছে, লে লে থাকলে তে থাকলে আমরা বুঝে নিব এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে শুনে রাখ, এই শুনে রাখ হলো যৌগিক ক্রিয়া, কারণ একটা অসমাপিকা একটা যৌগিক একটা সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে। আর এটা দ্বারা তাগিদ দেওয়া বুঝিয়েছি। নিরন্তরতা অর্থে দেখো, তিনি বলতে লাগলেন, বলতে লাগলেন, হ্যাঁ, তার কথাটা শুরু চলতে লাগলো। এই যে নিরন্তর পরপর চলছে, তিনি বলতে লাগলেন। এই যে এখানে বলতে দেখো, এটাতে আছে তে, এটাতে ছিল এ, আর একটা সমাপিকা ক্রিয়া আছে লাগলেন। তাহলে বলতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর লাগলেন হচ্ছে সমাপিকা ক্রিয়া, মিলে একটা কাজ করা বুঝিয়েছে, বলতে লাগলেন। তার বলা নিরন্তরতা বুঝিয়েছে। কার্যের কার্য সমাপ্তি অর্থে খেয়াল করব, ছেলে মেয়েরা শুয়ে পড়ল, তারা তাদের কাজ শেষ, হ্যাঁ, তারা শুয়ে পড়েছে। এই ছেলে মেয়েরা শুয়ে পড়লো, এখানে দেখো শুয়েতে এ আছে, আমরা বলেছিলাম এ লে তে যদি থাকে আমরা বুঝে নেব এটা অসমাপিকা ক্রিয়া। তাহলে শুয়ে পড়লো, তাহলে শুয়েটা হলো অসমাপিকা, পড়লোটা হলো সমাপিকা, মিলে যৌগিক ক্রিয়া। আর এটা কার্যের পরিসমাপ্তি বুঝিয়েছে। আকস্মিকতা অর্থে, যেমন সাইরেন বেজে উঠলো, আকস্মিক, হঠাৎ ঘন্টা ধ্বনি বেজে উঠলো, সাইরেন বেজে উঠলো। তাহলে বেজে এ আছে, এটা অসমাপিকা ক্রিয়া, আর উঠলোটা হলো সমাপিকা ক্রিয়া। এখানে দুটি মিলে একটি বিশেষ অর্থ প্রকাশ করেছে, সাইরেন বেজে উঠলো, ঘন্টা ধ্বনি বেজে উঠলো। তো এইটা হলো আমাদের অসমাপিকা ক্রিয়ার উদাহরণ আকস্মিকতা অর্থে। তো আরেকটা আমরা দেখবো অভ্যস্ততা অর্থে, যেমন শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে। তাহলে হয়ে থাকে, হয়েটা হচ্ছে অসমাপিকা, থাকেটা হচ্ছে সমাপিকা, হয়েতে এ আছে, অসমাপিকার বৈশিষ্ট্য। আর এটার দ্বারা, শিক্ষার দ্বারা মন সংস্কার মুক্ত হয়ে থাকে। এই যে এই সংস্কার মুক্ত হয়ে থাকাটা, মুক্ত হওয়াটা হচ্ছে অভ্যস্ততা। আমরা যখন শিক্ষা অর্জন করব, তো তখন আমাদের মন কি হবে? এই আমরা জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের মন থেকে কুসংস্কারগুলো দূর হবে, আমরা সংস্কার মুক্ত হব। তাই এখানে অভ্যস্ততা বুঝিয়েছে। তাই হয়ে থাকে এটা হলো আমার এখানে যৌগিক ক্রিয়া। আরেকটা আমরা দেখবো অনুমোদন অর্থে, এখন যেতে পারো। তো যেতে হচ্ছে অসমাপিকা, পারো হচ্ছে সমাপিকা, তাহলে এটা হচ্ছে আমার যৌগিক ক্রিয়া। আর এটা অনুমোদন অর্থে, যেমন আমরা তুমি একজন শিক্ষার্থী ক্লাসে এই প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করলে, প্রধান শিক্ষক মহোদয়ের সাথে কথা বলার পর উনি তোমাকে অনুমতি দিয়ে দিল যে ঠিক আছে এখন তুমি যেতে পারো, এটা তোমার জন্য অনুমোদন, তুমি যাওয়ার জন্য অনুমতি দেয়া। এমন অর্থে এখন যেতে পারো, এই যেতে পারোটা এখানে যৌগিক ক্রিয়া। কিভাবে হলো? একটি অসমাপিকা একটি সমাপিকা ক্রিয়া মিলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যৌগিক ক্রিয়া কি। একটি অসমাপিকা ক্রিয়া একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি একটি বিশেষ অর্থ প্রকাশ করে তাকেই বলে যৌগিক ক্রিয়া। চলো আমরা এর পরের অংশে যাই। আমরা এবার আলোচনা করব মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া
বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে খেয়াল করব, বিশেষ্য মানে নাউন, বিশেষণ মানে অ্যাডজেক্টিভ, ধনাত্মক অব্যয়, অব্যয় মানে আমরা বাংলায় ইংরেজিতে আমরা জানি যে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো হলো আমাদের বাংলায় অব্যয়। তো অব্যয়ের আবার বিভিন্ন শ্রেণীভেদ আছে, এর মধ্যে একটা আছে ধনাত্মক অব্যয়। ধনাত্মক অব্যয়ের পরে বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে যখন কতগুলো মৌলিক ধাতু, কতগুলো মৌলিক ধাতু, হ্যাঁ, ধাতু বা ক্রিয়ামূল আমরা যাদেরকে বলি, যুক্ত হয়ে যখন ক্রিয়া গঠিত হয় তাকে বলে মিশ্র ক্রিয়া। এই ধাতুগুলো কি? কর, হ, দে, পা, যা, খা, লিক, ছার, মর, মার, এগুলো। এগুলো কার সাথে বসবে? বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের সাথে বসে যদি, তখন এগুলো হয়ে যাবে মিশ্র ক্রিয়া। আমরা উদাহরণ দেখব। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু উদাহরণ দেখব। মিশ্র ক্রিয়ার উদাহরণ, যাদের পরে বসবে এবং উদাহরণ দেখো। বিশেষ্যের পরে দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি। আমরা তাজমহল দর্শন করলাম, দর্শন করলাম। আমরা বলেছি কি? বিশেষ্য বিশেষণ ও ধনাত্মক অব্যয়ের পরে, তাহলে দর্শন হচ্ছে এখানে বিশেষ্য। দর্শন মানে দেখা। আর কর, ওই যে আমাদের ক্রিয়ামূল বা ধাতু, এই কর ধাতুটি যখন বিশেষ্যের পরে বসেছে, তাই এটা হয়ে গেল আমাদের মিশ্র ক্রিয়া। আমরা এই বাক্যটির সাথে একটা উদাহরণ দেখলাম, তাজমহল দর্শন করলাম। আমরা আরেকটা উদাহরণ দেব বিশেষণের পরে। তোমাকে দেখে প্রীত হলাম। প্রীত মানে কি? খুশি হলাম। আমরা একটা ছবি মিলিয়ে নিই, দেখো, সে, তার সাথে দেখা হয়েছে, দেখে তার খুব ভালো লেগেছে, খুশি হয়েছে, প্রীত হয়েছে। এজন্য তোমাকে দেখে প্রীত হলাম। তাহলে হ, হ হচ্ছে আমার ধাতু। হ ধাতুটা প্রীত বিশেষণের পরে বসেছে, তাই এখানে প্রীত হলাম। এটা হচ্ছে একটা মিশ্র ক্রিয়া। তারপরে আমরা দেখব ধনাত্মক অব্যয়ের পরে, যেমন মাথা ঝিমঝিম করছে, এখানে ঝিমঝিম হচ্ছে ধনাত্মক অব্যয়। আমরা ছবিটা দেখে নিই, মাথা ঝিমঝিম করছে, ঝিমঝিম ধনাত্মক অব্যয়, এরপরে যুক্ত হয়েছে কর ধাতুটি, যুক্ত হয়ে আমার মিশ্র ক্রিয়া গঠিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে বিশেষ্য বিশেষণ ধনাত্মক অব্যয়ের পরে কতগুলো মৌলিক ধাতু দ্বারা গঠিত শব্দ মিলে যদি কোনো ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলে কি? মিশ্র ক্রিয়া। তোমরা নিশ্চয়ই মিশ্র ক্রিয়া বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্রিয়াপদের বিস্তারিত আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ এবং বুঝেছ। তো তোমাদের সাথে আবারও নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, ক্লাসটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ তোমাদের। আল্লাহ হাফেজ।